একটা প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিটা যখন ব্রেক হয়ে যায় তখনই সেটা 1-4 নম্বর এটা একটা রেপ মামলা, সেটা আপনাকে জোরপূর্বক নাও হতে পারে, আপনাকে কোনো প্রতিশ্রুতি দিয়ে একটা মামলা হয়ে যেতে পারে। সেই ধারাতে আসলে মামলাটা হয়েছে। এখানে অবশ্যই এটা মিথ্যা মামলা ছিল না, এবং এখানে কোনো প্রমাণিত হয়নি যে মামলা মিথ্যা না সত্যি। এটা যেহেতু চলমান, এটা যদি বিচার কার্য কন্টিনিউ হতো তাহলে আপনারা বুঝতে পারতেন যে এটা আসলে প্রমাণিত হয়েছে। মামুন, এবার আপনাকে জানতে চাই, আপনি একটা সম্পর্ক গড়লেন এবং সেখান থেকে বের হয়ে গেলেন, এখন আবার মামলার জন্য ক্যামেরাটা তো পিছন থেকে নিলে তো পারেন। মামুন, এখন আপনার কথা থেকে আমরা এটাও বুঝতে পারছি যে আপনি মামলার চাপে, মামলার প্রেসারে আপনি আপনার স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না, সেখান থেকে আবার এক হচ্ছেন। আমরা ওই একই প্রশ্নটাই করতে চাই, এই মামলাগুলো উঠে গেলে আবার আপনারা একটা ধরনের সমস্যা ক্রিয়েট করবেন কিংবা এই ভিতরে কারা কথা বলতেছে চুপ করতে বলো। চুপ করতে বলো। বের করে দাও। সবাই চুপ। আচ্ছা, এইগুলা অনেক সিরিয়াস কথা, এর মধ্যে কেউ কথা বলে না, সাইড থেকে পিছন থেকে এগুলো ডিস্টার্ব করবে। এখন আজকের যে সম্মেলনটা আমরা করেছি, সম্মেলনে আমরা কিন্তু বললাম যে আমাদের যে একটা কেস সংক্রান্ত সমস্যা ছিল বা মামলা ছিল আমার বিরুদ্ধে, সেই মামলাগুলো এখনো চলমান আদালতে। মামলা নিয়ে কথা বলার রাইট ওরকম কিছু নাই আমার, আর ওরকম কিছু বুঝবো না যে মামলা নিয়ে কথা বলবো। আমি হাই এডুকেটেড পার্সনও না আমি, আর ল নিয়ে অত পড়াশোনা করি না যে ল নিয়ে অনেক কথা বলতে পারবো আপনাদের সাথে। যতটুকু আমার বেসিক নলেজ আছে ততটুকু আপনাদের সাথে কথা বলছি। তো মামলা নিয়ে যে কথাটা বলো, এখনো মামলাটা চলমান। যে মামলাটার কারণে কিন্তু একটা মামলার নিয়ম আছে যে প্রত্যেকটা ডেটে হচ্ছে হাজিরা দিতে হচ্ছে, প্রত্যেকটা ডেটে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে, প্রত্যেকটা ডেটে সিরিয়ালে থাকতে হচ্ছে। একটা ওইখানে আদালত খুব খারাপ একটা জায়গা। আমি দোয়া করি যে মানুষ মানে আমার শত্রু যেন একটা মামলা না খায়, আমার শত্রু যেন বিপদে না পড়ে, আমি এই দোয়া করি। কারণ ওইখানে কত ধরনের মানুষ আছে আপনারা গেলে বুঝতে পারবেন। ওইখানে দুনিয়ার যত খারাপ মানুষ আছে সবই তো ওইখানে, যে সব আসামিদেরকে ধরে নিয়ে যাচ্ছে, এগুলো দেখতে হচ্ছে। সো এগুলো তো মানে ভালো এক্সপিরিয়েন্স না, এগুলো খারাপ এক্সপিরিয়েন্স, এগুলো জীবনের খারাপ ইম্প্যাক্ট চলে আসে। সো ওইখানে ওই ক্ষেত্রে বললাম যে আদালত ভালো জায়গা না, ওই জায়গায় ভালো মানুষ বেশি দিন থাকতে পারবে না। সো ওইখানে যে আমাদের বারবার যেতে হচ্ছে, আমার ভাই একটা জীবন আছে, আমার বাবা মা আছে, আমার সংসার আছে, আমার ভাইয়ের সংসার আছে, আমার বিজনেস আছে, আমার কন্টেন্ট ক্রিয়েট করতে হয়, আমার টাকা ইনকাম করতে হয়, আমার ফ্যামিলিটা কিভাবে রান করতে হয় সেই টেনশন থাকতে হয়। তো এই মাঝে যদি আমি ঢাকার বাইরে চলে যাই, হুট করে আমার ডেট আসে যে আমার এই ডেটে থাকতে হবে, না থাকলে আমার বিরুদ্ধে আবার গ্রেফতারি পরোয়ানা বের হবে, মানে ওয়ারেন্ট বের হয়ে যাবে, আমাকে আবার ধরে জেলখানায় নিয়ে যাবে। সো তখন কি হবে, আমার ফ্যামিলির উপর একটা অনেক বড় একটা প্রেশার চলে আসবে, অনেক বড় একটা চাপ চলে আসবে। সো এই জিনিসগুলো কিন্তু একটা ভয় সবসময় আতঙ্ক কাজ করে। আমি কোথাও ঘুরতে পারতেছি না, কোথাও যেতে পারতেছি না, আমি বিজনেসের জন্য বাংলাদেশের বাইরেও যেতে পারতেছি না এই মামলাগুলোর কারণে। সো এইগুলা কিন্তু আমাদের পার্সোনাল জীবনটা কিন্তু অনেক ডিফিকাল্ট করে দিচ্ছে। যেমন ওরও কিন্তু পার্সোনাল লাইফটা অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, ওরও অফিস আছে, ওরও ফ্যামিলি আছে, ওরও বাচ্চা কাচ্চা আছে, ওরও একজন সিঙ্গেল মাদার। সো ওরও অনেক প্রেশার আছে। এই সব কিছু বাদ দিয়ে কিন্তু ওরও সকাল 8টা বাজে 9টা বাজে দৌড়দৌড়ি করতে হচ্ছে কোথায়, আদালতে। সো সেম পর্যায়ে কিন্তু আমরা আছি। ও একটা শাস্তি দিতে চাইছে আমাকে, ও শাস্তি দিতে পারছে, শাস্তি দেওয়া হয়ে গেছে। আমি জেল থেকে ঘুরে আসছি, এটাই তো আমার অনেক বড় শাস্তি, আমার জীবনের সবচেয়ে বড়। হ্যাঁ, রিয়েলাইজেশন হোক, তারপরে তার চেয়ে অনেক বেশি কিছু যদি হওয়ার ছিল সেটাও হয়ে গেছে আমার জীবনে। আমার জীবনে অনেক বড় একটা অভিজ্ঞতা আমার জেলখানায় ঘোরাটা। এটা আমার আমি জীবনে থানা হাজতেও যাই নাই, যেখানে আমি জেলখানায় যে আমি 20-25 দিন থেকে আসছি, সেটা আমার জীবনে অনেক বড় একটা ধাপ। তো এই জিনিসটা নিয়ে ওর সাথে আমি কথা বলছি। আমরা রিলেশনের যে বিষয়টা, যে আমাদের একটা সম্পর্ক ছিল, প্রেম প্রীতি ছিল, সেটা আবার ব্রেকআপটা প্যাচআপ হচ্ছে কিনা, সেইগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলি না। আমরা কথা বলছি আমাদের পার্সোনাল লাইফটা কিভাবে ইজি করা যায়, সহজ করা যায়, কিভাবে। অন্য জায়গায় উনি প্রতিশ্রুতির কথা বলেছে, আপনি প্রতিশ্রুতিটা পরে রাখবেন কিনা বা আগে ভঙ্গ করেছিলেন কিনা? এখন কোনো প্রতিশ্রুতিতে আমরা নাই, আমাদের কোনো কন্ডিশন নেই এখানে। ওকে ওকে, এখানে কোনো কন্ডিশন নেই আমাদের।
আমাদের কোনো কন্ডিশন নেই, আমাদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে আমাদের ব্যক্তিগত লাইফটা অনেক সুন্দর হোক। সো আমি চাইছি এইটাই, যে আমাদের যে কোর্টে যে দৌড়াদৌড়ির বিষয়টা, যে হ্যাসেলের বিষয়টা, যে একটা টেনশনে থাকার বিষয়টা, এটা কিন্তু যাদের নামে মামলা আছে, মোকদ্দমা আছে, তারা বুঝে যে কতটা পেরেশানিতে তারা থাকে। যে মামলা খায় সেও পেরেশানি থাকে, যে মামলা দেয় সেও কিন্তু সেম পেরেশানিতেই থাকে। So, আমি তো শেষ করি ভাই, শেষ করে দেন ভাই। সেম পেরেশানি থাকে। এই পেরেশানিটা শেষ করার জন্যই ওর সাথে আমার কথা বলা, আবার সবকিছু বলা। আমরা যেভাবে সলিউশন আসে, যেভাবে হলে জীবনটা সহজ হবে, সুন্দর হবে, আগের মতো নর্মাল লাইফটা লিড করতে হবে, সেই প্রত্যেকটা স্টেপ নিতে আমি রাজি। ওর কাছে বলছি আমি, এই তো ও মুহূর্তে বলছে তাহলে আপনারা কি সম্পর্কে আছেন? আমার কথা হলো যে মামুন একজন বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইনফ্লুয়েন্সার। তাকে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ফলো করে। মামুনের জীবনযাত্রায় যদি কোনো কিছু রং থাকে, যদি কোনো কিছু ভুল থাকে, তো তার ফ্যান ফলোয়াররা সেটা দেখে যেন শিক্ষা না নেয় যে আমরাও এই ভুল কাজটা করতে পারি, এবং এই ভুল কাজটা বা এই অপরাধটা করলে যেটা কনসিকুয়েন্স কি হবে বা পরবর্তীতে কি ফেস করতে হবে, সেটা কিন্তু মামুনকে দেখে তারা আজকে বুঝতে পেরেছে। আমি মামুনের ফ্যান ফলোয়ার বা আমার ফ্যান ফলোয়ার যারা আছে তাদেরকে বলবো যে আপনারা আমাদেরকে দেখে, আপনারা আমাদের দুজনকে দেখে আপনারা শিক্ষা গ্রহণ করবেন। স্টেপে কখনো পা বাড়াবেন। আচ্ছা একটু সাইলেন্ট, একটু প্লিজ একটা প্রশ্ন একটু জানতে চাই, সেটি হচ্ছে আপনি বললেন আপনাদেরকে দেখে শিক্ষা নিতে। আসলে আপনি একজন মুসলিম, মামুন একজন মুসলিম, আপনারা বিবাহ বহির্ভূত আপনারা একসাথে থেকেছেন এবং আপনি তাকে ধর্ষণ মামলাও দিয়েছিলেন। এটা প্রুফ যে সে আপনার সাথে মেলামেশা করেছে বিয়ের আগে। এখন আপনারা আবার এক হচ্ছেন, আসলে আপনাদেরকে নিয়ে দেখে শিক্ষা কি এটাই নিবে সমাজ? আপনার ফ্যান ফলোয়ার যে বিয়ে ছাড়া এভাবে অবৈধভাবে মেলামেশা করা এই সমাজে, যদিও রাষ্ট্র এখানে কোনো বাধা দিবেন আপনাকে, যেহেতু সেহেতু ইসলাম এটা বাধা দেয় কিনা, এবং আপনাদেরকে নিয়ে দেখে কি এটাই শিখবে সমাজ? আর আমরা এটা প্রমোট করছি বারবার। এখানে দায়বদ্ধতা আসলে কার, আপনার না আমার? মানে কি দায়বদ্ধতা আপনি রাখছেন এখানে? আমাদের মামলাটাই হয়েছে যে আমাদের সম্পর্ক রিলেটেড কনফ্লিক্টের জন্যই হয়েছে, যে আমরা কি বিয়ে করেছিলাম বা এখানে একটা ডিনায়ালের ব্যাপার চলে আসছিল নাকি কি, এটার ব্যাপারে কিন্তু মামলাটা চলে এসেছে। দ্বিতীয়ত হচ্ছে আমি আর মামুন এখন আজকে এই স্টেজে ওই ধরনের কোনো সম্পর্কিত নাই। আমরা এখানে জাস্ট এসেছি যে ওর যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা আমাকে তুলে ধরেছে। আমিও তাকে বলেছি যে আমি যে কারণে আমি অভিযোগটা ইম্পোজ করে মামলাটা করে দিয়েছি, সেটাও আমি তাকে বুঝিয়েছি যে আমার রুট কজে ছিল এটা, যে তুমি যাতে শিখো এবং তুমি যাতে বুঝতে পারো যে তুমি যেটা করতে চেয়েছিলা বা করেছো সেটা ঠিক না। সো তার রিয়েলাইজেশন যখন সে বলেছে হ্যাঁ ঠিক আছে আমি আসলে বুঝতে পেরেছি এবং আমি সবার সামনে এটা বলতে পারবো যে আমি আসলে ভুলটা করেছি, তো আমি এবং এটা আর কোনোদিনও করবো না, তো তখন আমি ঠিক করেছি যে ঠিক আছে ও যেহেতু বুঝতে পেরেছে তাকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত একটা মানুষ হিসেবে। মামুন তার ভুল বুঝতে পেরেছে, কিন্তু আপনি কি আপনার নিজের ভুল বুঝতে পেরেছেন যে আপনি বিবাহ বহির্ভূত মুসলিম কান্ট্রিতে এইভাবে অবৈধভাবে মেলামেশা করেছেন এবং সেটির জন্য মামলাও করেছেন? আপনি কি এটা ভুল স্বীকার করছেন কিনা? এজন্য সমাজের কাছে আপনি ভুল স্বীকার করে সরি বলছেন কিনা? প্রথম কথা মুজাহিদ ভাই, আমি বিবাহ বহির্ভূত সম্পর্কে ছিলাম কি ছিলাম না সেটা নিয়েই কিন্তু মামলাটা হয়েছে। আমার ধারণা আমি বিবাহ সম্পর্কিতেই ছিলাম এবং সে বলেছে সে বিবাহিত না। কনফ্লিক্টটা কিন্তু রেজ হয়েছে ওখানে, এটা নিয়েই কিন্তু মামলাটা রেজ হয়েছে এবং মামলাটা যদি ধারাটা আপনারা আচ্ছা আমরা মামলা মোকদ্দমার কথায় আর না যাই, সেগুলা ক্লিয়ার করে মামুনের কাছে ফলো করে যেহেতু আমরা আমি একটু বলি